বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ 26শে ফেব্রুয়ারি 2025। গতকাল 25শে ফেব্রুয়ারি ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে গত 2009 সালে ফেব্রুয়ারি মাসের এই 25 তারিখে বাংলাদেশের অনেক সেনা সদস্যদেরকে পিলখানার ভেতরে দরবার হলে হত্যা করা হয়েছিল এবং কারা হত্যা করেছে এটি নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক কিছুই ঘটে যাচ্ছে বাংলাদেশে। তো গতকাল রাওয়া ক্লাবে বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকার, তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে, ইউটিউবে অনেক গণ্যমান্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিজন তারা সেই বক্তব্যের লাইন ধরে ধরে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন। তো আমি সাধারণ মানুষ, অত কঠিন কিছুর মধ্যে যেতে চাচ্ছি না। তবে যারা ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন, এদের অনেকেরই ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেখলাম, শুনলাম, অনেক কিছুই অজানা জানতে পারলাম। তো সেখান থেকে আপনাদের সাথে কিছু বিষয় যেগুলো আমি একটু নিজেই আসলে দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছি, যেগুলো জানতাম না, এগুলো কি জানলাম, এগুলো কি শুনলাম, আপনাদেরকেও কিছু সেগুলো শেয়ার করতে চেষ্টা করছি। আপনি হবেন জেনারেল ওয়াকার, অবসর প্রাপ্ত, এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন, আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে। এটা মনে রাখবেন। জেনারেল ওয়াকার, আপনি এগুলো জানেন না? আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন? ফুল স্টপ কারা করতে চায়? ভারত করতে চায়, আওয়ামী লীগ করতে চায়, যে এটার পিছনে শুধু ওই বিডিআর সৈনিকরাই আছে। সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন, এতে কোনো ডাউট রাখবেন না। উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন, উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে, উনি নাকি বুঝেন না। কেন আপনি বুঝেন না? আপনার এএসইউর এক অফিসার তো আমার সাথে যোগাযোগ করেছিল, যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না, যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে, তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই, পথে পাইলে প্রথমে গালে দুটো থাপ্পড় দিব, তারপরে জেলে যাব দরকার হলে। আপনারা এতক্ষণ যার কথাগুলো শুনলেন, ওনার নাম হচ্ছে জনাব মুস্তাফিজুর রহমান। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বর্তমানে সম্ভবত তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে বসবাস করছেন। তো উনি কি কথাটা বললেন, বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্যের পরপরই ওনার এই ইউটিউবে 24 মিনিটের একটি ভিডিও উনি দেন, সেটি আমার চোখে পড়ে। তো মনোযোগ দিয়ে সেটি দেখলাম এবং শুনলাম উনি যেটি বলছেন যে 2009 সালে ওই পিলখানার ভেতরে দরবার হলে যখন এই ঘটনাটি ঘটে, তখন তিনি ওখানে গিয়েছিলেন খবর পেয়ে যে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়। এবং ওই একই সময়ে ওই পিলখানার গেটে বর্তমান যে সেনাপ্রধান তিনিও ছিলেন এবং তার কাছে বলা হয়েছিল, পরামর্শ চাওয়া হয়েছিল যে তারা অস্ত্র নিয়ে এখন পিলখানার ভেতরে ঢুকে পড়বে। কিন্তু এই বর্তমান সেনাপ্রধান ওয়াকার সাহেব তিনি তাদেরকে নিষেধ করেছিলেন, বলেছিলেন যে আপা মানা করেছে, অর্থাৎ শেখ হাসিনা তিনি মানা করেছেন পিলখানার ভেতরে ঢুকতে, অতএব তাদেরকে ওই পিলখানার বাহিরেই অবস্থান করতে হবে। তো এখানে একটি বিষয় ক্লিয়ার যে ওই পিলখানার দরবার হলের ভেতরে গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন ঘটনাটি ঘটে, অর্থাৎ এই যে চৌকস সেনা কর্মকর্তাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, তখন শেখ হাসিনা বিষয়টি জানতেন এবং অপারেশনটি যাতে সাকসেসফুল হয়, কোনো রকমের বাধা সৃষ্টি না হয়, এজন্য তিনি এই ওয়াকার সাহেবকে এবং তার যে
আওয়ামী সেনা সদস্য যারা ছিল তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন ওখানে তোমরা প্রবেশ করো না। এবং পরবর্তীতে কি দেখা গেল, একদিন পরে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি ঢুকলেন, তারপর জাহাঙ্গীর কবির নানক তিনি ঢুকলেন এবং আরও ওইরকম অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকলেন এবং সেনা সদস্যদের যে পরিবারগুলো ফ্ল্যাটে আটকা পড়েছিল তাদেরকে এক এক করে তারা বের করতেছিলেন। এরকমটাই দৃশ্য তো আমরা দেখলাম। কিন্তু এখন এই অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান সাহেবের কথায় আমরা সাধারণ জনগণ যেটি বুঝতে পারলাম যে ওই দরবার হলের ভেতর থেকে ফোন করে এই অপর সেনা সদস্যদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল, যা আপনারা আসেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু এই বিষয়টি একটা গ্রুপ জানতো আর অপর আরেকটা গ্রুপ জানতো না। যে গ্রুপটা জানতো না তারা কিন্তু ওই সরল মনে অস্ত্র নিয়ে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন। আর যারা জানতেন তারাও গিয়েছিলেন, কিন্তু তারা গিয়ে কি করেছেন, যারা জানতেন না তাদেরকে দরবার হলের ভেতরে, পিলখানার ভেতরে ঢুকতে দেননি। যে কারণেই এই মোস্তাফিজুর রহমান সাহেব তার রাগ, ক্ষোভ, আক্রোশে তিনি বলছেন যে যদি নিউ ইয়র্ক শহরে এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তাকে কখনো দেখেন তাহলে তাকে গালের মধ্যে থাপড়াবেন, চড় লাগাবেন। এই কথাগুলো তিনি বলছেন। এবার আসা যাক পিলখানার ভেতরে নিহত আরেক সেনা কর্মকর্তা জনাব তানভীর, তার ওয়াইফ গত 15-16 বছর আওয়ামী লীগের চাপে তিনি মুখ খুলতে পারেননি, তবে এখন তিনি মিডিয়ার সামনে আসছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে সাংবাদিক ভাইদেরকে তিনি অনেক গোপন যে তথ্যগুলো তিনি জানেন সেগুলো সরবরাহ করছেন। তো এর ভেতরে গতকাল এই সেনাপ্রধানের বক্তব্যের পরপরই তিনি একটি মিডিয়ার সামনে বক্তব্য দেন। তিনি বলেন যে এই যে সেনাপ্রধান বললেন ফুল স্টপ, কমা, তারপর হচ্ছে ইফ নাই, এরপরে বাট নাই, ইত্যাদি ইত্যাদি জাতীয় যে তিনি কথাগুলো বললেন, তো তিনি তো মানুষকে মুখ আটকে দিতে চাচ্ছেন, মানুষের বাক স্বাধীনতাকে তিনি হরণ করতে চাচ্ছেন। কারণ হচ্ছে মানুষ যদি তথ্য যেগুলো জানে এই হত্যা সম্পর্কে সেগুলো যদি তারা সরবরাহ না করতে পারে, তাদের মুখ দিয়ে যদি কথা বলতে না দেওয়া হয়, তাহলে বিচার কার্যক্রম কিভাবে আগাবে? অথচ সেনাপ্রধান বলছেন যে কথা বলে নাকি বিচারিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। তো বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? তো ওই বোনটি যেটি বলছেন, অর্থাৎ নিহত সেনা কর্মকর্তা তানভীরের ওয়াইফ, তিনি যেটি বলছেন যে পিলখানার ভেতরে ওই সময় তিনি অবস্থান করছিলেন এবং যখন সেনা কর্মকর্তাদেরকে গুলি করে হত্যা করা হয় ওই সময়ে তার হাজব্যান্ড তাকে ফোন করেছিলেন এবং বেশ কয়েকটি কথা বলেছিলেন। এক, বলেছিলেন যে ভারতীয় লোক এখানে ঢুকে গেছে। দুই হচ্ছে যে এই বোনের ফ্ল্যাটে যারা তল্লাশি করতে গিয়েছিলেন যে আরও সেনা কর্মকর্তারা বাসাতে লুকিয়ে আছে কিনা, তাদেরকে এক এক করে খুঁজে বের করে তাদেরকে হত্যা করবে এই উদ্দেশ্যে, তখন তারা হিন্দিতে কথা বলেছিলেন। তো বাংলাদেশের জওয়ানরা, বিডিআররা তো কোনোদিন কখনোই হিন্দিতে কথা বলবে না, এটি তো নিশ্চিত। তাহলে এই হিন্দিতে কথা বলা লোকগুলো কারা? এটা তো ভারতীয় লোক যাদেরকে শেখ হাসিনা ভাড়া করে নিয়ে এসেছিল, মোদি যেগুলো সাপ্লাই করেছিল। তো এই সত্যগুলো যখন মানুষ জানবে, শুনবে, তখন তো বোঝা যাবে যে এটি শেখ হাসিনা সরাসরি এই হত্যার সাথে জড়িত এবং ভারতের কারসাজিতে এই ঘটনাগুলো ঘটেছে। সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলো একেবারে ধামাচাপা দেবার জন্য, এড়িয়ে যাবার জন্যই হয়তো মানুষকে বলেছে যে এখানে স্টপ, এরপর আর কোনো মানুষের কথা নেওয়া হবে না। তো এটি তো মানুষকে এক ধরনের অত্যাচার করা, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার একটি অপচেষ্টা
সেনাপ্রধানের। তো যা হোক, এখন বাংলাদেশের ছাত্র জনতা তারা চিন্তা করবে সেনাপ্রধানের এই বক্তব্য কতটুকু ঠিক আর কতটুকু বেঠিক। যদি তারা মনে করে যে সেনাপ্রধানের এই বক্তব্যে অনেক মারপ্যাচ আছে, ঝামেলা আছে, এবং অধিকাংশই অবসরপ্রাপ্ত ওই সময়ের সেনা কর্মকর্তারা তারা যেটি বলছেন যে বর্তমান বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকার সাহেব, তিনি নিজেই নাকি এই পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেটির সাথে যুক্ত, সম্পৃক্ত, তিনিও একজন অপরাধী। এখন এটি বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ তারা ঠিক করবে যে এই ধরনের খুনের সাথে সরাসরি যুক্ত যে লোক, তিনি কি এই বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকবেন কিনা নাকি থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।